আচ্ছা, অনেকের এই প্রশ্নটার অ্যান্সার আমি একটা ভিডিওর মধ্যে দিছিলাম যেটা আমি নিজে রেকর্ড করছিলাম। তো কথা হচ্ছে যে ট্রেডিং কি? ট্রেডিং এর প্রকারভেদ বা ট্রেডিং কিভাবে করতে হয়? তো যেহেতু নতুনদের কথা বিবেচনা করে আমি এই বানাইতেছি একদম যারা থাকবে তাদের জন্য। ঠিক আছে? তো সেই বিষয়ে বলতে গেলে ট্রেডিং এটার অ্যান্সার হচ্ছে ট্রেডিং একটি মানে আপনার বিজনেস। সহজ ভাষায় বলতে গেলে বিজনেস যেইখানে মানে নির্দিষ্ট একটা কোম্পানি বা নির্দিষ্ট একটা কারেন্সি বা একটা অ্যাসেটের শেয়ার সহজ সহজভাবে মানে কেনা-বেচা করা হয়। শর্ট টাইমে প্রত্যেকদিন এইখানে শেয়ার কেনা যাবে, প্রত্যেকদিন এইখানে সেল করা যাবে। ম্যানুয়াল যে আগের যে পদ্ধতিটা ছিল, আজকে একটা জিনিস কেনা লাগতো বা একটা জিনিস কিনলে সেইটা লং টার্ম পরে প্রফিট হলে তারপরে ওইটা সেল দেয়া লাগতো। এরকম শেয়ার ওইটা না। এটা হচ্ছে শর্ট টাইমের মানে প্রত্যেকদিন চাইলে হাজার ট্রেড করা যাবে বা হাজার শেয়ার আবার সেল করা যাবে। কেনা-বেচা মানে মোট কথায় এক কথা হচ্ছে সব কথার এক কথা যে সহজ ভাষায় শেয়ার কেনা-বেচাকেই মূলত ট্রেডিং বলা হয়। এখন ট্রেডিং এর কত প্রকার? ট্রেডিং এর প্রকারভেদ কি আছে? তো ট্রেডিং এর মধ্যে প্রকারভেদ ধরতে গেলে হচ্ছে আপনার ওয়ান টাইপ ট্রেডিং আছে সেটা হচ্ছে আপনার ট্রেডিং এর ভিতরে যে তো আপনার যে ট্রেডিং গুলো আছে সেটা হচ্ছে ইন্ট্রাডে, সুইং আর হচ্ছে স্ক্যালপিং। এটা হচ্ছে ওয়ান সাইড গেল প্রকার। তো ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যে হচ্ছে আপনার এটা আজকে সকালে আপনি মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এনালাইসিস করে আপনি ট্রেডটা নিলেন। এইটা হচ্ছে মূলত ইন্ট্রাডে। আর সুইং ট্রেডিং যেটা সেটা হচ্ছে লং টার্ম। মানে এক একদিনের বেশি সময় পর্যন্ত আপনি ট্রেডটা হোল্ড করতেছেন। একটা শেয়ার কিনে হোল্ড করে রাখছেন। এইটা হচ্ছে মূলত আপনার সুইং ট্রেডিং। সেইটা আপনি আজকে কিনে রাখছেন, এটা আপনি ১ মাস পর্যন্ত হোল্ডে রাখতে পারেন। যে পর্যন্ত আপনার এনাফ প্রফিট না হয়ে যায়। বা আপনি মনে করতে পারেন বা এনালাইসিস করে বের করতে পারেন যে একদিনে এটা আমাকে মেক্সিমাম প্রফিটটা দিচ্ছে না। যে পর্যন্ত আপনার মেক্সিমাম প্রফিট বুক না হচ্ছে, সেই পর্যন্ত আপনি ট্রেডটাকে বা শেয়ারটাকে হোল্ড করাই হচ্ছে মূলত সুইং ট্রেডিং। আর স্ক্যালপিং বলতে আপনার স্ক্যালপিং এর কোনো প্রকারভেদ ওইভাবে নাই। সহজ ভাষায় আপনি ৫ মিনিট ক্যান্ডেলস্টিক চার্ট দেখে আপনি যদি বুঝতে পারেন এটা ছোট টার্গেট মানে খুবই অল্প পিপসে আপনি হাইলি প্রফিট জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে মূলত স্ক্যালপিং। এটা খুবই রিস্কি। এটাও আমি দেখাবো নেক্সট স্টেপে আস্তে। আমি সবগুলাই দেখাই দেবো স্টেপ বাই স্টেপ যে স্ক্যালপিং কিভাবে করা লাগে। তারপরে আপনার ইন্ট্রাডে ট্রেডিং এনালাইসিস গুলা কিভাবে সুইং ট্রেডিং এর এনালাইসিস গুলা কিভাবে করা লাগে। এটা ডিপেন্ড করে হচ্ছে চার্টের উপর। আপনি কত মিনিটের চার্ট দেখে কতভাবে আপনি ট্রেড নিতেছেন। সবথেকে রিস্ক ফ্রি হচ্ছে আপনার সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং এ রিস্ক ফ্রি বলতে ঐরকম মানে খুব বেশি হাইলি রিস্ক থাকে না। কিন্তু এইখানে ইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি লাগে। যেহেতু লং টার্ম হোল্ড করা লাগে সেই ক্ষেত্রে এখানে ইনভেস্টমেন্টের পরিমাণটাও খুবই বেশি লাগে। আর স্ক্যালপিং করতে গেলে এইখানেও মূলত আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন বা যে অ্যামাউন্টে আপনার ব্যালেন্সটা আছে বা ইনভেস্ট করছেন, শেয়ার কিনতেছেন, সেই অ্যামাউন্টটা পুরোটাই মোটামুটি রিস্কের মধ্যে থাকে। এইখানে রিস্ক রেওয়ার্ড রেশিও বলতে স্টপ লস হিট হয়ে গেলে আপনার 50% এর বেশি আপনার লস হয়ে যাইতে পারে। কারণ এইখানে হচ্ছে স্ক্যালপিং হচ্ছে নতুনদের জন্য না। এটা হচ্ছে এক্সপার্ট যারা, প্রফেশনাল যারা তাদের জন্য মূলত স্ক্যালপিংটা। তো স্ক্যালপিং এর কথা আমি এখানে পরিচিতি পারপাসে বলতেছি। কারণ এইখানে ছোট্ট ধরেন 10 পিপসে আমি $১,০০০ এর মতো প্রফিট করতে পারি। এটা কিভাবে পসিবল? এটা পসিবল শুধুমাত্র রিস্ক বেশি নিতে হবে এইখানে। লট ওপেন করতে হবে হাই। তো এগুলো স্টেপ বাই স্টেপ যখন আমি প্ল্যাটফর্মে যাব তখন আমি দেখাই দেব। তো ট্রেডিং করতে গেলে কিভাবে ট্রেডিং করতে হয়? এটা হচ্ছে আপনার আ আগে আপনার ব্রোকার চুজ
ট্রেডিং তো আপনি মানে ফোন এইখানে জানতেছেন যে ট্রেডিং জিনিসটা কি, কিভাবে করা লাগে। এখন তো ট্রেডিং করতে হবে। কিভাবে করবেন এটা? এটা করার জন্য আপনাকে যেকোনো একটা ব্রোকার চুজ করতে হবে। এখন এই ব্রোকারটা চুজ করবেন কিভাবে? এটা হচ্ছে নেক্সট স্টেপ আমি বলতেছি। আ আপনি এ এইখানে হচ্ছে আপনি কেন ইনভেস্ট করবেন? আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন এইখানে ইনভেস্ট করবেন? বা ট্রেডিং করলে কি কোটিপতি হওয়া যায় কিনা? এ ধরনের আপনার কোয়েশ্চেন থাকতে পারে। ট্রেডিং করতে কত টাকা লাগে? কিভাবে ব্রোকার নির্বাচন করবেন? বা কিভাবে ব্রোকারের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন? ডিপোজিট করলে আবার স্ক্যাম করবে না তো? টাকা উত্তোলন কিভাবে করবেন? হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে এখন আমি ধারণা দিব আপনাদের, আইডিয়া দিব মূলত। তো আপনি এইখানে ইনভেস্ট করবেন কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে ট্রেডিংকে আপনি ক্যারিয়ার হিসেবে নেবেন, এইখান থেকে আপনি প্রফিট জেনারেট করবেন বা নির্দিষ্ট একটা বা আপনার ইনকাম জেনারেট করবেন পার্ট টাইম। তো সেই ক্ষেত্রে আপনার কাছে এনাফ পরিমাণ মানি আছে বা আপনার অ্যাফোর্ডেবল রিস্ক আপনি নিতে পারতেছেন। এই পরিমাণ মানি আপনার কাছে আছে এবং এটা আপনি ব্যাংকে ফেলে রাখতে চাইতেছেন না। কিন্তু আপনি এইখানে ইনভেস্ট করে থেকে যে আপনি বেনিফিটটা পাচ্ছেন তার থেকে বেশি, একটু হইলেও বেশি আপনি বেনিফিটস যদি নিতে চান, এই ক্ষেত্রে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনার অ্যাফোর্ডেবল রিস্ক রাখতে হবে। কারণ যেই মানিটা সহজ ভাষায়, এত কঠিন করে না বলি, সহজ ভাষায় বলতে গেলে এই মানিটা আপনার পড়ে আছে, মানে একদম বেকার পড়ে আছে। মানে ওইটা আপনার কোনো কাজে লাগতেছে না। এইরকম মানি আপনি ইনভেস্ট করতে পারেন বা আপনি এমন একটা অ্যামাউন্ট আপনি দিয়ে শুরু করবেন যে এটা হচ্ছে আপনার আ লস হয়ে গেলেও যেন আপনার কিচ্ছু না হয়। সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস সাজেস্ট করব আমি। এটা হচ্ছে আপনার অল্টারনেটিভ আরেকটা ইনকাম সোর্স থাকতে হবে। অল্টারনেটিভ ইনকাম সোর্স বলতে আপনি জব করতেছেন, পাশাপাশি ইনভেস্টমেন্ট করে কিছু আর্নিং এর ব্যবস্থা আপনি চাইতেছেন। তো সেই ক্ষেত্রে এটা আপনি ফার্স্ট ট্রেডিংটা পার্ট টাইম হিসেবে নিতে হবে। ট্রেডিংটা ফার্স্টে আপনার পার্ট টাইম হিসেবে নিতে হবে। পার্ট টাইম হিসেবে নিতে হবে কারণ হচ্ছে বাই চান্স যদি আপনি কোনো কিছু করেন না ধরেন। এখন আপনার ট্রেডিং এ আসলেন, আসার পরে যে মানিটা আপনি নিয়ে আসছিলেন, আপনার ব্যাকআপ ব্যালেন্স নাই বা আপনি যেইটা নিয়ে আসছিলেন সেইটা আপনার লস হয়ে গেল বাই এনি চান্স। হতেই পারে। মার্কেটে এটা হয়। হতেই পারে। আপনি ইমোশন কন্ট্রোল না করতে পারলে এইখানে পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। তো এইটা আপনি যদি মানে আপনার টাকাটা যদি লস হয়ে যায় তখন তো আপনি কেমন করবেন? আপনার ফ্যামিলি কিভাবে? এটা আপনার ভিতরে একটা চাপ সৃষ্টি করবে। যেটা অনেক ট্রেডারের মধ্যে আমি দেখছি যে ফ্যামিলির একমাত্র ইনকামের রাস্তা থেকে সে ইনভেস্ট করে এখানে না বুঝে তারপর এখানে ইনভেস্ট করে পুরো টাকাটাই সে লস করে ফেলছে। এখন তার আর কোনো ওয়ে নাই। তো এইজন্য মূলত আপনার ব্যাকআপ হিসেবে বা ফ্যামিলি সাপোর্ট হিসেবে আপনার অল্টারনেটিভ আরেকটা ইনকাম সোর্স থাকা দরকার। এখানে ইনভেস্ট করতে গেলে। আর ইনভেস্টমেন্ট করবেন হচ্ছে আপনি পার্ট টাইম এইখান থেকে কিছু আর্নিং করার জন্য। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কারণ তো ট্রেডিং করলে আপনি কোটিপতি হওয়া যায় না। ট্রেডিং করলেই কোটিপতি হওয়া যায় না। আপনি ট্রেডিং এ আসলেন, বুঝলেন না, জানলেন না। শুধু শুনছেন ট্রেডিং এর মধ্যে ইনভেস্ট করলে এখান থেকে মানে লাখ, লাখ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, এইটা সত্য কথা লাখ, লাখ টাকা ইনকাম করা যায়। কিন্তু সেইটার জন্য আপনাকে প্রপার স্কিল ডেভেলপ করতে হবে। এখানে প্রপার এনালাইসিস জানতে হবে। নানান অর্থনৈতিক বা ফান্ডামেন্টাল যে দিকগুলো আছে, সেইগুলো আপনাকে ফলো করতে হবে। তারপরে আপনার ইনস্টিটিউশনাল যে বিষয়গুলো আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলা কি, কি বলতেছে, কোথায় কি হইতেছে, বিভিন্ন ইন্টারনাল নিউজ আপনাকে জানতে হবে। তারপর আপনি এখান থেকে একটা সময় মানে এক্সপেরিয়েন্সড হয়ে গেলে তখন আপনি মানে হ্যাঁ, করতে পারবেন। লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা তখন আপনার কাছে কোনো ম্যাটার না। কিন্তু নতুন অবস্থায় এই স্বপ্ন কখনোই দেখা যাবে না। নতুন অবস্থায় হচ্ছে আপনি যদি $১ এখান থেকে ইনকাম করতে পারেন, এইটা হচ্ছে আপনার সাকসেস। এইটাই আপনাকে মানতে হবে। এইটাতেই আপনার স্যাটিসফ্যাকশন রাখতে হবে। $১ আপনি ইনকাম করতে পারছেন।
$1 ইনভেস্ট করে আপনি এখান থেকে কিছু বেনিফিশিয়াল আ পাইছেন। এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তো ট্রেডিং করলেই কোটিপতি হওয়া যায় এই কথাটা ভুল। কারণ এইখানে সাকসেস রেশিও হচ্ছে অনলি 2%। ১০০ জনের মধ্যে ২ জন এইখানে সফল হইতেও পারে, নাও হইতে পারে। এটার কোনো গ্যারান্টি নেই। আর বাকি ৯৮ জনই মনে করেন যে এইখানে লস করবে। ট্রেডিং তারপরের কথা হচ্ছে ট্রেডিং এ টাকা কোথায় থেকে আসে? ঠিক আছে? ট্রেডিং এর টাকা আসে হচ্ছে একজন লস করে সেটার প্রফিট আরেকজন। এটা হচ্ছে এইভাবে ট্রেডিং মূলত পর্যায়ক্রমে চলে। যেমন আপনি যদি যারা রিটেইল ট্রেডার আছে তারা তো কোনো কিছু জানে না। কিন্তু ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আ বিগ ফিশ বা বিগ হুয়েল যারা আছে মার্কেটের, তারা কিন্তু জানে যে আপনি কোথায় স্টপ লস দিবেন, কোথায় আপনাকে ট্র্যাপে ফেলতে পারবে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু তারা জানে। তো রিটেইল ট্রেডারদের ট্র্যাপ না করতে পারলে বড় ট্রেডার যারা আছে তারা কিন্তু এখান থেকে প্রফিট নিতে পারবে না। ট্রেডিং এর টাকাই হচ্ছে আপনার একজনের লস আরেকজনের প্রফিট। সে একদম সহজ ভাষা। একজন এইখানে লস করে চলে যাইতেছে, আরেকজন এইখান থেকে যে এক্সপার্ট সে এইখান থেকে প্রফিট জেনারেট করতেছে। পর্যায়ক্রমে এইভাবেই চলতেছে। কারণ বড় ট্রেডাররা আপনাদের ট্র্যাপ না করতে পারলে তারা মানি ট্রেডিং এ ইন করাইতে পারবে না। সো এই হচ্ছে মূলত বিষয় যে ট্রেডিং করলেই কোটিপতি হওয়া যায় এই ধারণা ভুল। কোটিপতি হওয়ার জন্য আপনাকে এনাফ স্কিল ডেভেলপ করতে হবে ফার্স্ট। সো তারপর আসি ট্রেডিং করতে কত টাকা লাগে? তো ট্রেডিং করতে একেক জায়গায় একেক রকম আসলে। একেক ব্রোকার একেক রকম রিকোয়ারমেন্ট রাখে। কারণ বাইনারি ট্রেডিং করতে গেলে $10 এই ট্রেডিং করা যায়। কিন্তু এটা তো মানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার মতো অ্যামাউন্ট না। $10 নিয়ে আপনি যদি ট্রেডিং করতে যান, সেই ক্ষেত্রে এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করার মতো অ্যামাউন্ট না। কারণ এখানে আপনি ধরেন মিনিমাম ট্রেড তো আপনার $1 এর নিতে হবে। মিনিমাম ট্রেড যদি আপনি $1 এর নিচে যান, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এইখানে আ 10% এর মতো রিস্ক রয়ে যাইতেছে $10 অ্যামাউন্টে। ঠিক আছে? 10% আপনি ইনভেস্ট করতেছেন $1 এর একটা ট্রেড নিলে। অপশন ট্রেডিং এর কথা বলতেছি। তো ফরেক্স ট্রেডিং এ ট্রেড ওপেনই করতে পারবেন না $10 মার্জিনই হবে না। তো এগুলা নিয়ে আমি সামনে আলোচনা করতেছি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। তো মিনিমাম ট্রেডিং এর যে অ্যামাউন্টটা রাখা দরকার আপনার, বাইনারি হোক বা ফরেক্স হোক, আপনি ১০০ থেকে $২০০ এর মতো অ্যামাউন্ট আপনি রাখবেন এটা ট্রেডিং করার জন্য। আর ব্রোকার কিভাবে নির্বাচন করবেন সেইটার আরেকটা কথা হচ্ছে যে আপনি কেউ যদি আপনাকে কোনো ব্রোকার সাজেস্ট করে, সেইটা আপনি অন্ধের মতো বিশ্বাস না করে একটু ট্রাস্ট পাইলটে গিয়ে আপনি সার্চ করবেন। যে এই ব্রোকারটা আসলে কেমন? মানে আপনি জাস্ট কোম্পানির নামটা লিখে সার্চ করলে ওইখানে হাজার আপনি রিভিউ দেখতে পারবেন। ট্রাস্ট পাইলট। ঠিক আছে? এখান থেকে আপনি দেখে রিভিউ-টিভিউ দেখে স্ক্যাম নাকি লেজিট ব্রোকার কত বছর যাবত আছে মার্কেটে। তো এগুলা দেখে আপনি ব্রোকার নির্বাচন করতে পারবেন। ব্রোক ব্রোকারে আপনি টাকা ডিপোজিট করবেন হচ্ছে এখন যেহেতু বাংলাদেশী অনেক মেথডই আছে বিকাশ, নগদ এগুলা দিয়েও করা যায়। তবে আমি এগুলা কখনোই প্রিফার করিনি আগে। আগেও না, এখনো না। এগুলো আমি ইউজ করতে বলি না। কারণ হচ্ছে মেক্সিমাম সময় এটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে যায়। আপনি বাংলাদেশে একটা এজেন্টকে টাকা দিতেছেন, সেই এজেন্ট আপনাকে যদি ওইখানে এড করে দেয়, ইনফর্ম করে দেয়, সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা এড হবে। যদি না করে আপনার মায়ের যাওয়ার চান্সটাই বেশি থাকে আরকি। মেরে দেওয়ার চান্সটাই বেশি থাকে। তো এই কারণে আমি বাংলাদেশী পেমেন্ট মেথড ইউজ করতে বলি না। সবথেকে পারফেক্ট আ পেমেন্ট মেথড হচ্ছে পারফেক্ট মানি অথবা বাইন্যান্স অথবা ক্রিপ্টো। এই ৩ টা মেথড আপনি ইউজ করতে পারেন। আর ডিপোজিট করলে স্ক্যাম করবে না। তো এই জিনিসটা আপনি ওই যে ট্রাস্ট পাইলটের মধ্যে দেখবেন। আর টাকা উত্তোলন করবেন সেটা হচ্ছে আপনি যেই মেথডে টাকাটা ডিপোজিট করবেন, সেইম মেথডে আপনাকে উত্তোলন করতে হবে। এর বিকল্প ওয়ে নাই। আপনাকে ডিপোজিট যে মেথডে করবেন, সেম মেথডে আপনাকে উইথড্র করতে হবে। তো এগুলা নিয়েও আমি মূলত এগুলো অলরেডি অনেকেই জানে যে ডিপোজিট তারপরে উইথড্র এগুলা মোটামুটি অনেকেই জানে। তো আপনি যদি তারপরেও যদি কনফিউশন থাকে আপনি একটা সার্চ করে নিবেন YouTube এ। YouTube এ সার্চ করে নিলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে টাকা উইথড্র করে বা করে অথবা আপনি গ্রুপের মধ্যে মেসেজ দিলে অনেকে আপনাকে দেখাইয়া দিবে। এটা অনেকেই জানে। তো নেক্সট হচ্ছে
আ ফরেক্সের যে আরেকটা প্রকারভেদ ছিল, সেটা হচ্ছে আপনার আ আমি তো এক সাইড ওয়ান সাইড বুঝাইলাম। একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, একটা হচ্ছে সুইং ট্রেডিং, আরেকটা হচ্ছে আপনার স্ক্যালপিং। তো এর বাইরেও যে আরো যে ট্রেডিং এর মেইন পার্ট আছে, ট্রেডিং এর যে মেইন পার্টটা আছে, এইটা মূলত এইটা। এটা হচ্ছে বাইনারি একটা, আরেকটা হচ্ছে ফরেক্স, আরেকটা ক্রিপ্টো, আরেকটা হচ্ছে স্টক। স্টকের মধ্যেও আবার প্রকারভেদ আছে। কমোডিটিস আছে, ইন্ডিসিস আছে, তারপরে আ আরো অনেকগুলো প্রকারভেদ আছে। কমোডিটিস, ইন্ডিসিস, তারপরে আপনার অয়েল আছে, ক্রুড অয়েল, তারপরে এনার্জিস আছে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে। বোয়িং কোম্পানি, কোকা-কোলা, এগুলাই মূলত স্টক। আর বাইনারি ট্রেডিং তো জানেনই। বর্তমানে সবথেকে জনপ্রিয় ব্রোকার হচ্ছে কোটেক্স বাইনারি ট্রেডিং এর জন্য। এছাড়াও সারা ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয়তা আছে হচ্ছে আপনার আইকিউ অপশন, তারপরে আপনার আ অলিম ট্রেড ছিল আগে, এক্সপার্ট অপশন। এগুলোও মূলত বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটা হচ্ছে মূলত টাইম বেসিসে হয়। মানে আপনি একটা ট্রেড নিছেন, এটা মূলত আপনার ১ মিনিটের মধ্যে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, বা আপনি যে কয় মিনিট সেট করবেন ওইখানে, সেই কয় মিনিটের মধ্যে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, এবং আপনি ওই কয় মিনিটের মধ্যে যদি আপনি মার্কেটটা যেই ডিরেকশনে রাখছেন, মার্কেটটা যদি আপনার এন্ট্রি নেয়ার পয়েন্ট থেকে সেই ডিরেকশনের দিকে থাকে, সেক্ষেত্রে আপনি প্রফিট পাবেন। ওই কয় মিনিটের ভিতরে যদি ওইখানে ক্লোজিং দেয়, তাহলে আপনি প্রফিটটা পাবেন। আর যদি আপনার এগেইনস্টে যায় বা আপনার বিপরীতে যায়, আপনি ধরেন আপে নিছেন, তো এখন পুরা ১ মিনিটের ট্রেড নিছেন, ৫৮ সেকেন্ড এটা আপে ছিল, লাস্ট ২ সেকেন্ড এটা আপনার এন্ট্রি পয়েন্টের নিচে এসে ক্লোজ দিছে। ওই সময় আপনার টাইমটা শেষ হয়ে গেছে ট্রেড নেওয়ার। তো সেই সময় আপনার এটা লস হয়ে যাবে। এটা হচ্ছে বাইনারি ট্রেড। এটা মূলত একটি রিস্কি ট্রেডিং বলতেই রিস্ক। আর ফরেক্স, ক্রিপ্টো স্টক, এগুলা হচ্ছে সেইম ক্যাটেগরিরই। আপনি MT5 দিয়ে বা MT4 দিয়ে আপনি ক্রিপ্টো, ফরেক্স, স্টক ট্রেডিং করতে পারবেন, অথবা আপনি বাইন্যান্স ইউজ করে ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন। ক্রিপ্টোর মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। আপনার স্পট আছে, তারপরে হচ্ছে ফিউচার ট্রেডিং আছে, এগুলো আছে। তো সবথেকে আপনার ভায়োলেট আ মার্কেট হচ্ছে ক্রিপ্টো, স্টক বা গোল্ড মার্কেট গুলা। বড়, বড় অ্যাসেটের যে মার্কেট গুলো আছে, এগুলো হচ্ছে সবথেকে ভায়োলেট বেশি। একটা সাধারণ একটা নিউজের কারণে অনেক বড় একটা মোমেন্টাম মার্কেট থেকে দেখা যায়। তো এগুলার থেকে আপনি শুরু করবেন হচ্ছে শুরুর দিকে, আপনার জন্য ফরেক্সটা হচ্ছে বেস্ট হবে, ফরেক্স। ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, ফরেক্স ট্রেডিং। আ নেক্সট আপনি যদি ফরেক্সে মোটামুটি প্রফিট-টফিট করতে পারেন, সবকিছু চার্ট এনালাইসিস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আ বাইনারি ট্রেডিং এ পার্ট টাইম করতে পারেন, বাইনারিতেও। তো এই হচ্ছে ট্রেডিং এর আরেকটা প্রকারভেদ গেল। তো এইখানের মধ্যে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, এই ৪ টার মধ্যে আপনার সবথেকে বেস্ট হবে হচ্ছে ফরেক্স ট্রেডিং। কারণ এটা অনেক স্মুথ মার্কেট ফরেক্স। ফরেক্স যেইটা হচ্ছে, ফরেক্স কোনটাকে বলে? ফরেক্স এর ফুল মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেক্স এর ফুল মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। মানে আপনার ফরেন যে কারেন্সি গুলো আছে, কারেন্সি এক্সচেঞ্জ। মানে ১ ইউরোতে কত ইউএসডি হয়, বা ১ ইউএসডি তে কত ইউরো হয়, বা ১ কানাডিয়ান ডলারে কত ইউএসডি, এরকম ইউরো, ইউএসডি, তারপরে কারেন্সি পেয়ারের যে ইগুলো আছে, আ চার্ট গুলো আছে, ওইগুলা হচ্ছে মূলত ফরেক্স ট্রেডিং এর। এখানে করার জন্য আপনাকে ব্রোকার নির্বাচন করতে হবে। বাইনারির ব্রোকার আলাদা, ফরেক্স ট্রেডিং এর ব্রোকার আলাদা, আপনার ক্রিপ্টো স্টক এগুলাও আলাদা, আলাদা আছে। কিন্তু এখন মেক্সিমাম ব্রোকারই, মানে আপনার শুধুমাত্র বাইনারি বাদে বাকি যে ব্রোকারগুলো আছে, সবগুলাই মূলত ফরেক্স, ক্রিপ্টো, স্টক ৩ টাই করা যায় একটা ব্রোকার থেকে, বা একটা প্ল্যাটফর্ম থেকে ৩ টা ট্রেডিং করা যায়। তো এখান থেকে আপনি যেহেতু শুরুর দিকে আপনি বিগিনার, সেই ক্ষেত্রে আপনি ফরেক্স দিয়ে শুরু করবেন। এটা আপনার জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে আপনার বাইনারি অপশন মার্কেটটা আমি বুঝাইলাম যে বাইনারি অপশন মার্কেট কোনগুলো? ওই যে টাইম বেসিস এ যেগুলো মার্কেটগুলো আছে, সেটা হচ্ছে আপনার বাইনারি মার্কেট।
তো টাইম নিয়ে একটা ট্রেড নিছেন ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা এরকম টাইমের উপর যে ট্রেডটা ডিপেন্ড করতেছে ওইটাই মূলত বাইনারি ট্রেডিং। এইখানে আপনি ৫ সেকেন্ডের ট্রেডও করতে পারবেন। আপনি ৫ সেকেন্ডের একটা ট্রেড নিলেন, সেটা উপরে মানে আপে ট্রেড নিচ্ছেন সেটা ৫ সেকেন্ড আপে আছে। তো আপনি প্রফিট পাবেন। ৫ সেকেন্ডের মধ্যে ৪ সেকেন্ড আপে আছে, লাস্ট ১ সেকেন্ড এটা ডাউনে। তো তখন আপনি প্রফিটটা পাবেন না, এটা আপনার লস হয়ে যাবে। এটা হচ্ছে মূলত বাইনারি ট্রেডিং। আর ফরেক্স ট্রেডিং হচ্ছে ওই যে বললাম কারেন্সি পেয়ার যেগুলো, ওইগুলা যেমন ডলার, ইউরো বা ইউরো ডলার, জাপানিজ ইয়েন ডলার, তারপরে কানাডিয়ান ডলার ভার্সেস আপনার ইউরো ইউএসডি, এগুলো হচ্ছে মূলত ফরেক্স মার্কেট। আর ক্রিপ্টো মার্কেট গুলো হচ্ছে আপনার যেমন বিটিসি, বিটকয়েন, লাইট কয়েন, তারপরে ইথেরিয়াম, এগুলো হচ্ছে ক্রিপ্টো মার্কেট। স্টক মার্কেট হচ্ছে যেমন কোকা কোলা কোম্পানি, তারপরে ক্রুড অয়েল, তারপরে আছে আপনার বোয়িং কোম্পানি, এটা হচ্ছে এয়ারলাইন্স কোম্পানি, এগুলো মাইক্রোসফট, ফাইজার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে কোম্পানির যে স্টকগুলো আছে বা ব্যাংকের যে স্টকগুলো আছে এগুলো হচ্ছে স্টক মার্কেট। নেক্সট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেড। তো এইখানে আপনি রিস্ক ম্যানেজমেন্টের কথা আমি বলছিলাম। আপনি যদি $10 নিয়ে ট্রেডিং শুরু করেন, এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা আপনি করতে পারতেছেন না। কারণ আপনি রিস্ক নিবেন হচ্ছে 1%, 1 থেকে 2% ম্যাক্সিমাম। আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী ১ থেকে ২% রিস্ক আপনি নিবেন। আপনি তো এটা চাইবেন না নিশ্চয়ই যে যে আপনার ইনভেস্টমেন্টের পুরো টাকাটা আপনি রিস্কে রেখে এখানে ট্রেড করেন। তাহলে তো এটা গ্যাম্বলিং হয়ে গেল। মানে ব্লাইন্ড আরকি। তো এটা হবে না। এটা করা যাবে না। আপনাকে মিডিয়াম রিস্ক বা লো রিস্ক, আপনি যেহেতু বিগিনার আপনি সবসময় আপনার রিস্ক ম্যানেজমেন্ট রাখবেন 1 থেকে 2% এর মধ্যে। এর বেশি আপনি যাবেন না। ধরেন আপনি $10 ইনভেস্ট করছেন, এইখানে তো আপনি যেইখানে মিনিমাম বাইনারিতে ট্রেড নিতে গেলে আপনার $1 ইনভেস্ট করা লাগে। তো এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে না। কারণ হচ্ছে এইখানে আপনি রিস্ক ম্যানেজমেন্ট যদি 1 or 2% করতে যান, সেই ক্ষেত্রে এখানে আপনার ১০ বা ২০ সেন্টের মতো আসবে। তো এটা তো এই অ্যামাউন্টের ট্রেডই নেয়া যায় না। তো মিনিমাম ট্রেড অ্যামাউন্ট যেহেতু $১, সেইখানে আপনি এইখানে $10 নিয়ে আপনার রিস্ক হচ্ছে 10% প্রায়। 10% রিস্ক আপনার যাইতেছে এইখানে। তো $10 নিয়ে মানি ম্যানেজমেন্ট হয় না। আপনি চেষ্টা করবেন মিনিমাম $১০০ নিয়ে, তারপর হচ্ছে এখানে মানি ম্যানেজমেন্ট করার। $১০০ নিয়ে আপনি ট্রেড করবেন হচ্ছে $১ এ বাইনারিতে। আর যদি আপনি ফরেক্সে করেন সেই ক্ষেত্রে 0.01 লট সাইজ যেটা আছে, সর্বনিম্ন লট সাইজ যেটা আছে, এটা দিয়ে আপনি ফরেক্স ট্রেডিং করবেন। এগুলা লট সাইজিং কি, তারপরে মার্জিন, এগুলা বিস্তারিত আমি নেক্সটের ক্লাসের মধ্যে আমি দেখাই দেবো স্ক্রিন শেয়ার করে সবকিছু। তো আপাতত জাস্ট এটা নলেজেবল পারপাসের কারণে আমি জাস্ট জানিয়ে রাখতেছি, যেন পরবর্তীতে এই ল্যাঙ্গুয়েজগুলো আমি ইউজ করলে আপনারা ইজিলি বুঝতে পারেন। তো নেক্সট হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন, যেটা বললাম যে আপনার টিপি, এসএল এগুলো আপনার সেট করতে হবে। আপনি একটা ট্রেড নিয়েছেন, এইখানে টেক প্রফিট, স্টপ লস এগুলো আপনার সেট করতে হবে। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ট্রেড নিয়েছেন, এইটা যদি আপনি স্টপ লস না দেন, আপনি ধীরে ধীরে তো আপনার ফুল মানি লস হয়ে যাবে। মানে আপনি পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। আর যদি টিপি সেট করেন, ধরেন আপনি টেক প্রফিট, আপনার ডেইলি একটা টার্গেট থাকতে হবে যে আমি $এত আজকে আমি প্রফিট করব, এর বেশি করব না। তবে এটা আপনার সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনার ইনভেস্টমেন্টের অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে। আপনি ম্যাক্সিমাম এইখানে আপনি যেহেতু ইনভেস্ট করতেছেন 1 থেকে 2%, তো আপনি চাইবেন যে আপনার রিস্ক অনুযায়ী এটা যেন কয়েক গুণ আরকি অন্তত হলেও ২ গুণ যেন আপনার প্রফিট থাকে। যেমন আপনি রিস্ক নিতেছেন $1 এর, আপনি প্রফিট টার্গেট রাখবেন হচ্ছে মিনিমাম $2, ম্যাক্সিমাম $3 to $5 পর্যন্ত আপনি রাখতে পারেন। এইটা হচ্ছে আপনার টেক প্রফিটের যে টার্গেটটা, সেইটা। তো টেক প্রফিট আপনার করা হয়ে গেলে, মূলত প্রফিট টার্গেট শেষ হয়ে গেলে আপনি মার্কেটে আর থাকবেন না। মার্কেট থেকে এক্সিট নিয়ে যাবেন, অথবা ইমোশন কন্ট্রোল করার জন্য আপনি হচ্ছে অন্যান্য যে ব্রোকারগুলো আছে বা ট্রেডিং ভিউ, তারপরে অন্যান্য যে এগুলো আছে আপনার চার্ট অ্যানালাইসিস এ investing.com আছে, ট্রেডিং ভিউ আছে। এগুলোতে আপনি চার্ট স্টাডির জন্য আপনি বিভিন্ন চার্টগুলা ফলো করতে পারেন যদি আপনার চার্টে থাকার ইচ্ছা হয়। তবে আপনি ট্রেড করবেন না এখানে।
টেক প্রফিট হিট হয়ে গেলে। আর যদি ধরেন আজকে আপনার স্টপ লস হিট হয়ে গেছে। স্টপ লস হচ্ছে আপনি কতটুকু রাখবেন? যেমন আপনি আপনার প্রফিট টার্গেট হচ্ছে $5 এর। তো এইখানে আপনি $2 রাখবেন স্টপ লস। বা আপনার যদি ঐরকম ক্যাপাবিলিটি থাকে যে আপনি রিস্ক নিতে আগ্রহী, সেই ক্ষেত্রে আপনি মেক্সিমাম $10 পর্যন্ত একদিনের স্টপ লস আপনি নিতে পারেন। একদিনে $10 এর বেশি যদি $10 পর্যন্ত যদি আপনি লস করে ফেলেন, সেই দিন আপনি আর ট্রেডিং করবেন না। আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আপনার ট্রেডিং থেকে বের হয়ে আসতে হবে ঐদিন। কারণ ওইটা আপনাকে মানতে হবে স্টপ লসটা। মার্কেটে প্রত্যেকদিন কেউ প্রফিট করতে পারে না। দুনিয়ার কেউ করতে পারেনি। কেউ করতে পারবেও না। প্রত্যেকদিন রেগুলার কেউ প্রফিট করতে পারে না। আপনার মান্থলি এভারেজ একটা প্রফিট থাকবে। এরকম ক্যালকুলেশন করে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। না হলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। তো সেইজন্য আপনাকে ডেইলি টেক প্রফিট রাখতে হবে। যেমন আপনি যদি আশা করেন আজকে $10 ইনভেস্ট করছেন, আপনার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আপনি জাস্ট প্রফিট করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন পর্যায়ক্রমে। মানে প্রফিট করবেনই। একদিনে আপনি কোটিপতি হয়ে যাবেন। এই ধারণা ভুল। আপনার প্রফিটেরও একটা টার্গেট রাখতে হবে যে এর বেশি প্রফিট আমি নিব না। আপনাকে মার্কেট যদি আপনাকে প্রফিট দিতেও চায় তাই আপনি নিবেন না। এটা হচ্ছে আপনার এভাবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আর ইমোশন কন্ট্রোল করার জন্য যখন ওই যে বললাম শুরুতেই যে আপনি বিগিনার। আপনি যদি মনে করেন যে আজকে $1 ইনকাম করছেন বা $1 আপনি প্রফিট করতে পারছেন, তো সেইটাই আপনার জন্য সাকসেস। এইটা আপনাকে ধরতে হবে। মনে রাখতে হবে। এইটাই আমার সাকসেস। $1 কারণ আমি বিগিনার। তো স্যাটিসফ্যাকশন থাকতে হবে। অল্পতে স্যাটিসফ্যাকশন। সন্তুষ্ট থাকতে হবে। যে আমার যাই প্রফিট হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। চলবে। নেক্সট ডে আবার আপনি প্রিপেয়ার্ড হয়ে নেক্সট ডে আপনার করবেন। আবার চার্ট এনালাইসিস করবেন, দেখবেন। তারপর আপনি আস্তে, আস্তে প্রফিট টার্গেট শেষ, আপনি বের হয়ে আসবেন মার্কেট থেকে। আপনি প্রচুর কাজ আছে আপনার ধরেন বা আপনি ফ্রি, আপনি ঘুরবেন। মার্কেটে আপনার তো সবসময় থাকার দরকার নাই। তো এই ভুল কখনো করবেন না যে প্রফিট টার্গেট হয়ে গেছে তারপর আপনি বারবার মার্কেটে উকি মারতেছেন। এই ভুল কখনো করবেন না। তাহলে আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। তো কথা হচ্ছে আপনার প্রত্যেকদিন টেক প্রফিট অ্যান্ড স্টপ লস ২ টাই টার্গেটই আপনার সেট করতে হবে। দেন হচ্ছে আপনার ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, প্রশ্ন পর্বে আমি পরে আসি। এই টপিকগুলো আমি শেষ করে নিতেছি। নেক্সট টপিক হচ্ছে ব্যাক টেস্টিং অ্যান্ড অ্যানালাইসিস আর দ্বিতীয়টা হচ্ছে এক্সিকিউশন। তো ব্যাক টেস্টিং বলতে আপনার চার্টের যে প্রিভিয়াস আপনি রেগুলার চার্ট দেখতেছেন। কিন্তু কখনো পিছনে কি হইছে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টা বা ১ দিন আগে মার্কেটে কি হয়ে আসছে, এইটা আপনি কখনোই দেখতে যান না। তাহলে এইটা আপনার এনালাইসিস এর মধ্যে পড়ে না। আপনি অলওয়েজ চিন্তা করবেন যে পিছনে কি হয়ে আসছে। মার্কেট কিভাবে মুভমেন্ট করতেছে। ব্যাক টেস্টিং আপনাকে এভাবে দেখতে হবে চার্টে। যত বেশি ব্যাক টেস্টিং করবেন তত বেশি আপনার এনালাইসিস মানে পিওর হবে। আপনার এনালাইসিস তত পরিমাণ পিওর হবে যত আপনি বেশি ব্যাক টেস্টিং করবেন। যেমন আপনি ধরবেন যে একটা ক্যান্ডেল এইখান থেকে কেন উপরে গেল বা এইখান থেকেই কেন এটা গ্রিন হইল বা এইখান থেকেই কেন এটা রেড হইল। তো এগুলা যদি আপনি এনালাইসিস বা স্টাডি করেন, তখন আপনি অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। দেখবেন সেইম জিনিসই ফিউচারে হচ্ছে। আপনি প্রিভিয়াস যে মুভমেন্ট যেগুলা হয়ে আসছে চার্টের মধ্যে, সেইম কাহিনী সামনেও হচ্ছে, আগামীতেও মানে হবে। এটা হচ্ছে মূলত ব্যাক টেস্টিং এর একটা রেজাল্ট। আপনি যখন নিজে ব্যাক টেস্টিং করবেন আর আপনি রিয়াল টাইম চার্ট দেখবেন, আপনি নিজেই দেখতে পারবেন যে ব্যাক টেস্টিং কতটা গুরুত্বপূর্ণ। আর এক্সিকিউশন হচ্ছে আপনি যদি আ চার্ট এনালাইসিস করার পরে যদি আপনি প্রিভিয়াসে দেখতে পান যে এই জিনিসটা হওয়ার পরে মার্কেটে বা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এইটা হওয়ার পরে মার্কেট ডাউনের দিকে আসছে, তখন আপনি সেল ট্রেড এক্সিকিউশন করবেন। আর যদি দেখেন এই জিনিসটা হওয়ার পর স্পেসিফিক একটা জিনিস সেগুলো আমি এখন হয়তো আমি স্ক্রিনে শুধুমাত্র টপিক গুলো নিয়ে কথা বলতেছি। কারণ এগুলো হচ্ছে পরিচিতি পারপাসে। নেক্সট এ যখন আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িং করে সবকিছু চার্টের মধ্যে নিয়ে গিয়ে তারপর আমি দেখাবো,
তখন আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি জানি যে অনেকগুলা কোয়েশ্চেন হয়তো আসছে মনের মধ্যে। এগুলো আসারই কথা, আসবে। তবে নেক্সট এ যে আ ক্লাসগুলো আছে ওগুলোর মধ্যে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ কিভাবে ড্রইং করতে হয়, কিভাবে ব্যাক টেস্টিং করতে হয়। আজকের যে কয়টা টপিক আমি দেখাইলাম সবগুলা টপিকের উপরেই আপনার একেকটা করে ভিডিও থাকবে। ব্যাক টেস্টিং কিভাবে করবেন, এনালাইসিস কিভাবে করবেন, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সবকিছুই থাকবে। সো আপনি ব্যাক টেস্টিং এ যদি আপনি ধরেন যে দেখতেছেন যে একটা আ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইখানে এরকম হইছে। এই ক্যান্ডেলটা রেড হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল হইছে। আবার একটা রেড হইছে। এরকম হওয়ার পরে এইখান থেকে সোজা মার্কেট উপরের দিকে চলে গেছে। তো এই কাহিনীগুলাই মূলত সামনে হবে। তো সামনে এইরকম সেইম চিত্র বা সেইম কাহিনী যদি আপনি ইনস্ট্যান্ট চার্টের মধ্যে বা দেখতে পারেন, তখন আপনি এইখান থেকে বাই বা সেল ট্রেড এক্সিকিউশন করবেন। কারণ প্রিভিয়াস এ যা হইছে সামনেও তাই হবে। চার্ট এইভাবেই চলে। তো এগুলো আমি নেক্সট ডে আরো সুন্দর করে এক্সপ্লেইন করে দেখাবো। জাস্ট টপিক গুলো শেষ করি। তো আরেকটা বিষয় হচ্ছে বি প্রিপেয়ার্ড ফর ডাউনটার্ন। মানে আপনাকে স্টপ লস এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। এই সময়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ম্যাক্সিমাম যে মানুষগুলো আছে তারা তাদের ইমোশন কন্ট্রোল করা হারিয়ে ফেলে। ইমোশনের কারণে তারা তাদের ম্যাক্সিমাম টাইম মানি লুজিং হয় এইখানে। ঠিক আছে? তো মেক্সিমাম সময় দেখে কি যে $১ এর লস হইছে, এখনই তার রিকভার করতে হবে। বাইনারি ট্রেডিং এর মধ্যে। তো $১ লস হইছে এখন তার রিকভার করতে হবে। সে কিন্তু ইনস্ট্যান্ট রিকভারি করার কথা মাথায় নিতেছে। যার কারণে সে এই যে ডাউন টার্নটা তার এই ডাউন টার্ন এর জন্য সে প্রিপেয়ার্ড না। সে তার স্টপ লস জানে না কোথায়। বা সে এখনো সেট করে নাই যে সে তার স্টপ লসটা কত ডলারে রাখবে। অথচ সে টেনশনে আছে যে তার $১ লস হইছে সেটা তার রিকভার করতে হবে। তো এই জিনিস এভয়েড করতে হবে। তো রিস্ক যেইটা যেইটা লস হওয়া অ্যামাউন্ট তো সেইটার কথা বাদ দিতে হবে। স্টপ লস লাগাতে হবে। মোট কথা। ট্রেডিং করতে গেলে স্টপ লস ম্যান্ডেটরি। এটা করতেই হবে। স্টপ লস, টেক প্রফিট ২ টাই করতে হবে। এর আগের টপিক আমি বলে দিলাম। তো একটা ট্রেড লস হইতেছে এখন মানে দেখা যাইতেছে যে রেড ক্যান্ডেল উপর থেকে ডাউন টার্ন হচ্ছে এখন। তো এই সময়তে আমি কি করব? আমি দিশেহারা হয়ে আরো মাল্টিপল ট্রেড এখানে নিলাম যে না এখন একটা রেড হইছে পরবর্তীতে গ্রিন হবেই হবে মিস নাই। তো এটা আপনি সিউর কিভাবে? এটা তো সিউরিটি না। তো এইজন্য আপনি মিডিয়াম রিস্ক নিবেন বা লো রিস্ক নিয়ে আপনি রিস্ক ম্যানেজ করে তারপর আপনি এই স্টপ লস সেট করবেন। এটা আগে থেকে আপনি প্রিপারেশন রাখতে হবে যেন আপনার ইমোশন কোনোভাবেই নষ্ট না হয়। আপনাকে মোট কথা ডাউন টার্ন এর জন্য প্রিপারেশন যেটা, সেটা হচ্ছে আপনাকে স্টপ লসটা মানতে হবে। যে না আজকে আমার স্টপ লস। এটা আপনার মানতে হবে। তো তারপর হচ্ছে চার্ট স্টাডি যেটা আমি বললাম যে ব্যাক টেস্টিং করতে হবে। চার্ট স্টাডি কোথায় কি হইছে না হইছে এগুলা আপনার খেয়াল রাখতে হবে। কোন ক্যান্ডেলের পর কোন ক্যান্ডেল হইতেছে। এগুলা হচ্ছে মূলত চার্ট স্টাডি। তো আপনার এগুলা নজরে রাখতে হবে। তারপর হচ্ছে আপনার রিস্ক অ্যান্ড বেনিফিটস অফ ট্রেডিং। এইখানে রিস্ক যেই রকম আপনার বেনিফিটসও সেইরকম আপনি পাবেন। অবশ্যই রিটার্ন আপনি ট্রেডিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেইখানে হচ্ছে হাইলি রিটার্ন রেশিও মানে সংক্ষেপে এটারে বলে ROI। এটা হয়তো অনেকে অনেক জায়গায় দেখতে পারেন যে ROI ROI মানে কি? এটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে ট্রেডিং থেকে পাওয়া যায়। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা রাখায় আপনাকে এইখানে ধরেন দিতেছে যেটা আ ইন্টারেস্ট দিতেছে যেইটা, এটা কিন্তু আপনার এখানে কোনো রিস্ক নাই। ঠিক আছে? এইখানে আপনার কোনো ব্যাংকে টাকা রাখছেন এইখানে আপনার কোনো রিস্ক নাই। কিন্তু আপনি মাস শেষে 6% বা 5% একটা ইন্টারেস্ট এখানে পাচ্ছেন। ঠিক আছে? কিন্তু ট্রেডিং এর মধ্যে অ্যাফোর্ডেবল রিস্ক নিয়ে আপনি হাইলি রিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। মানে আপনি যে অ্যামাউন্টটা রিস্ক নিতেছেন তার থেকে ৩-৪ গুণ প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে ট্রেডিং এর রিস্ক অর রিস্ক অ্যান্ড বেনিফিটস। তো এখন কথা হচ্ছে যে ট্রেডিং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ট্রেডিং হালাল নাকি হারাম? ব্যাংকে টাকা যেটা ইন্টারেস্ট দেয় সেটা তো সুদ।
এটা তো হারাম। আমাদের ইসলামিক যে রুলস গুলো আছে এইটার অনুযায়ী। সো ট্রেডিং আপনি যেইভাবে নিতেছেন, ট্রেডিং আপনি নিতেছেন কিভাবে? নির্দিষ্ট একটা অ্যাসেটের মধ্যে আপনি যদি ট্রেড করেন বা আপনি আইডিয়া করতে পারছেন যে আজকে ডলারের রেট বাড়বে। আপনি আইডিয়া করতে পারছেন বা আপনি এটা বুঝতে পারছেন। তো বিভিন্ন সোর্স থেকে আপনি এটা বুঝতে পারছেন আপনি আ আজকে ডলারের রেট বাড়বে সেই জন্য আপনি $১০০ কিনে রাখলেন। বা একটা ট্রেড বা একটা শেয়ার আপনি কিনে রাখলেন সহজ ভাষায়। একটা শেয়ার আপনি কিনে রাখলেন এখান থেকে। দেখা গেল একটু পরে বা ১ ঘন্টা ২ ঘন্টা পর বা ১ দিন পরে আপনার ডলারের রেটটা একটু বেড়ে গেল। তখন আপনি এখান থেকে একটু সা প্র আ একটু প্রফিট পেলেন। তো এইটা হচ্ছে আপনার একটা ওয়ান টাইপ অফ বিজনেস। এটা হারাম না, এটা হচ্ছে হালাল। তো হারাম কোনটা হবে? যখন আপনি এইখানে ব্লাইন্ডলি গ্যাম্বলিং করবেন। গ্যাম্বলিং এর কারণ এটা আপনারা জানেন। যে ব্লাইন্ডলি কোনো কিছু না বুঝে, না শুনে, কোনো বিষয়ের প্রতি কোনো নজর নাই, কিচ্ছু নাই বা কোনো ফান্ডামেন্টাল দিকে কোনো কিছু আপনি জানেনও না। যে ফান্ডামেন্টাল জিনিসটা কি? বা একটা নিউজের পরিপ্রেক্ষিতে এইরকম একটা মুভমেন্ট এইখানে কেন দিল? এই বিষয়গুলো আপনি জানেন না। ইভেন আপনি এখানে শ্রম দিতেছেন না। মার্কেটে আসতেছেন ট্রেড ওপেন করছেন। আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন নাই, কিচ্ছু করেন নাই। জাস্ট আপনি আ নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এখানে নিছেন বা কারো থেকে ধার করে আনছেন বা আপনি এই যে ফিউচার ট্রেডিং এর মধ্যে যেরকম মার্জিন বড় দেয়, বড় মানে ঋণ দেয় আরকি। সহজ বাংলা ভাষায় যেটা। মানে হাইলি ইন্টারেস্ট আপনাকে দিতেছে। এই জিনিসটা হচ্ছে আপনার গিয়ে হারাম। তো ট্রেডিং করতে গেলে আপনাকে মানি ম্যানেজমেন্ট, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট এগুলো সবকিছু ফলো করে আপনাকে যদি হালাল ওয়েতে করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এগুলো ফলো করতে হবে। তো রুলস ফলোর মাধ্যমে আপনি এইটারে একটা বিজনেসের মতো করে দেখতে পারেন। যেমন আমি নরমালি বলি যে আমি আজকে একটা আমি জানি যে আগামীকাল হয়তো ডলারের রেট বাড়তে পারে বা আমি একটা গোল্ড কিনে রাখলাম। এখন আপনি গোল্ডের বিজনেস করেন। ধরেন ফিজিক্যাল যে গোল্ড মেটাল এটার আপনি বিজনেস করেন সেটা আপনি আজকে কিনে রাখছেন, কালকে এটা কিনে রাখছেন ধরেন ৳১,০০,০০০ দিয়ে ১ ভরি বা আপনার কত ১১.৫ গ্রাম না কত যেন? তো ধরেন ১১ গ্রাম আপনি গোল্ড কিনছেন ৳১,০০,০০০ দিয়ে আজকে। তো এইটা আগামীকালকে ৳১,১০,০০০ হয়ে গেছে। তো এইটা তো আ আপনার বিজনেসের মধ্যে পড়ল। বিজনেসের মধ্যে পড়ল। তো এই বিষয়টা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ মানি দিয়ে আপনি একটা অ্যাসেট কিনে রাখছেন। এটার বেনিফিটস আপনি আগামীকাল পেয়ে গেলেন। এইটা হচ্ছে আপনার হালাল। আর যদি করেন যে আপনি জানেন না কিছু না আজকে গোল্ড কেমন হবে না হবে, আপনি শেয়ার বাজার সম্পর্কে কোন রকম কোন আইডিয়া নাই বা আপনার ঐরকম কোনো নিউজ সোর্সও নাই। আপনি জাস্ট কিনলেন, এখন এইটা মাঝখান থেকে লস হয়ে গেল বা দাম কমে গেল। তো এটাও আপনি জানেন না যে দাম কমবে কি না বা কোনো আইডিয়াও আপনার নেই। তখন এটা আপনি ব্লাইন্ডলি করতেছেন। এখানে ধরেন আপনি জানেন না যে এই বিষয়গুলো জানেন না যে বাড়বে না কমবে বা কি হতে যাচ্ছে মার্কেটে। তো আপনি হুট করে ৳১০,০০,০০০ গোল্ড আপনি কিনে রাখলেন। তো আপনার মানে যেটা আয়ত্তের বাইরে ধার করে তারপরে ব্যাংক লোন, তারপরে হাবিজাবি অনেকের কাছ থেকে টাকা-টুকা নিয়ে তারপর আপনি এখানে কিনতে আসলেন। কিনে রাখলেন মাঝখান থেকে গোল্ডের দাম গেল কইমা আপনি খাইলেন লস। এটা হচ্ছে মানে সাধারণ ভাষা। মানে খাঁটি বাংলা যেইটা। আপনি খাইলেন লস। তো এই জিনিসটা তো আপনার গ্যাম্বলিং হইল না? আপনি জানেন না কিছু না। তো ৳১০,০০,০০০ গোল্ড আপনি এখানে কি দেইখা কিনলেন? ঠিক আছে না? এই বিষয়গুলা মূলত আপনার হচ্ছে গিয়ে আপনার গ্যাম্বলিং এর মধ্যে পড়ে। সো এইটা হারাম। তো এটা যখনই আপনি বিজনেস পারপাস এ নিবেন তখন এইটা আপনার জন্য হালাল হবে। তো এই হচ্ছে মূলত সবগুলা যে বিগিনারদের যে টপিক গুলা। তো টপিকের আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলা, সেগুলো আমি শুনবো যে এই যে এতক্ষণ যাবৎ অনেকগুলা কথা বললাম, এই কথার ভিত্তিতে আপনাদের মনে কার কি প্রশ্ন আছে? এটা।